বাবুকে খোঁজ নিতে বললাম। কমলেশ বাবুর মর্গে 3 বন্ধুর মধ্যে কে বেওয়ারিশ লাশ জোগাড় করে দিয়েছিল কমলেশ বাবুকে। কমলেশ বাবুর হাসপাতালে ওনাদের সুপারিনটেন্ডেন্ট ডক্টর দেবদূত সেনের সঙ্গে কথা বলতে গেলাম। জানতে পারলাম কমলেশ বাবু শুধুমাত্র টাকার লোভে তার অনেক পেশেন্টদের প্রয়োজন না থাকলেও তাদের পেসমেকার বসিয়েছিলেন। যে সমস্ত ইনফরমেশন আমি আপনাকে দিলাম সেগুলো গোপন রাখলেই হসপিটালের পক্ষে ভালো। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। অরূপ জানালো কমলেশ বাবুর মর্গের 3 বন্ধুর মধ্যে একজন বেওয়ারিশ লাশ মর্গ থেকে পাচার করে কমলেশ বাবুকে দিয়েছিল। বিনিময়ে কমলেশ বাবু তাকে 25,000 টাকা দেন। আমার আর কোনো সন্দেহ রইল না যে কমলেশ বাবু নিজে এখনো বেঁচে রয়েছেন। কি বলছো কি তুমি? রিস্কি লোক 9 জনকে অকারণে পেসমেকার বসিয়েছে। তার একটা লিস্টও আমি পেয়েছি। কিন্তু এর পেছনে আসল কারণটা কি তোমার মনে হচ্ছে? কারণটা খুবই সোজা, টাকার লোভ। বড় বড় কোম্পানিদের টোপ, কার্ডিয়াক প্রবলেম, তাকে পেসমেকার দিয়ে দেওয়া হয়েছে। সামান্য ইসিজিতে প্রবলেম দেখা গেছে, তাকেও পেসমেকার। যেটা ওষুধ খেলে সেরে যায় তাকে ওষুধ না দিয়ে পেসমেকার। মাত্র 4টে কেস আছে যেখানে সত্যি সত্যি পেসমেকারের দরকার ছিল। কিন্তু এতদিন তাহলে কমপ্লেন হয়নি কেন? কমপ্লেন আসা সবে শুরু হয়েছিল, হসপিটাল থেকে এনকোয়ারিও শুরু হয়েছিল। আর যে মুহূর্তে কমলেশ বুঝতে পারে যে তার বিরুদ্ধে এনকোয়ারি শুরু হয়েছে, সেই মুহূর্তে ওই পালিয়ে যাওয়ার প্ল্যানটা করে। না, সে তো এমনি পালাতে পারতো। মানে মরে যাওয়ার নাটকটা কেন তাহলে? না না অরূপ, তুই ঠিক বুঝতে পারছিস না। যে মুহূর্ত থেকে কমলেশ শিকদারের টনক নড়ে যে ও ধরা পড়ে যেতে পারে, সেই মুহূর্ত থেকে ওর মৃত্যুটা এমন ভাবে ও প্ল্যান করে যাতে ভবিষ্যতে কোনোভাবেই ও ধরা না পড়ে। তুই ভালো করে ভেবে দেখ, 2 মাস আগে ইন্স্যুরেন্সের নমিনি বদল, তারপর গঙ্গার পাড়ে গিয়ে ওই মর্গের লোকগুলোর সাথে বন্ধুত্ব, তারপর হসপিটালের বন্ধুদের কাছে ওর প্রেমিকার গল্পটা বলা, আর এটাও জানানো যে বিবাহিত জীবনে কতটা অসুখী। সব মিলিয়ে কমলেশের মৃত্যুর পর ব্যাপারটা এমন হবে, লোকে ভাববে বেচারা কমলেশ বউয়ের কারণে বিবাহিত জীবনে এত অসুখী ছিল, তারপর আবার এই দুর্ঘটনায় মারা গেল। তার মানে সব সিম্প্যাথি চলে যাবে কমলেশের দিকে। এক্স্যাক্টলি সেটা। থ্যাংক ইউ অরূপ, যে করে হোক এই কমলেশ শিকদারকে কিন্তু খুঁজে বার করতেই হবে আমাদের। দেখো, সেই চেষ্টা আমার টিম করছে, কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে এত বড় শহরে একটা মানুষ যে নিজের আইডেন্টিটি পাল্টেছে তাকে খুঁজে বার করাটা একটু সময় সাপেক্ষ। আচ্ছা বকুনি, একটা কাজ করলে হয় না? কাশিতে যদি আমি আমাদের একটা টিম পাঠাই তাহলে? বকুনি, নাথিং, আই ওয়াজ জাস্ট টেকিং এ চান্স। কেন দেখো, লাবণ্য শিকদার তো ওখানেই আছে, ওনাকে যদি খুঁজে পাওয়া যায় তাহলে হয়তো ওনার ছেলের খবরটা ওনার কাছ থেকে পাওয়া যাবে। না না অরূপ, খোঁজাখুঁজিতে অনেকটা সময় চলে যাবে। আমাদের এমন কিছু করতে হবে যাতে ওরা খুব শিগগিরই আমাদের হাতে আসে। না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমরা যদি না খুঁজি তাহলে ওরা ওদের হাতে আসবে কি করে? এত লক্ষ লক্ষ লোকের মাঝে খুঁজে বার করবে কি করে? আমাদের বরং এমন কিছু ভাবতে হবে যাতে ওরা নিজের থেকে আমাদের কাছে আসে। দ্যাটস ডিফিকাল্ট বৌমনি, কারণ ওরা যদি জানতে পারে যে পুলিশ ওদেরকে খুঁজছে তাহলে ওরা আসবে কেন? ভাবতে হবে, ভাবতে হবে। পেয়ে গেছি। কি? অরূপ, আমাদের একটা ফাঁদ পাততে হবে। ফাঁদ? হ্যাঁ, রিপোর্টার মধুমিতা গুহ কদিন ধরেই আমার পেছনে পড়ে আছে ইন্টারভিউর জন্য। ওকে, এতদিন তো না না বলে এসেছি, এবার দেখি আমার কাজে লাগাতে পারি। 5, 9, 8। হ্যালো, আমি পরমা মিত্র বলছি। ও হ্যাঁ হ্যাঁ, বলুন। আপনি আমাকে ফোন করেছিলেন। বলছি ম্যাম, আপনি কিছু ভাবলেন ইন্টারভিউর ব্যাপারে? দেখুন না, যদি একটু সময় করে ইন্টারভিউটা নিয়ে নেওয়া যেত। হ্যাঁ বেশ, তো আমি আপনাদের ইন্টারভিউ দেব, কিন্তু একটা শর্তে। হ্যাঁ বলুন। ইন্টারভিউটা কিন্তু আজকেই আপনাকে সময় করে নিতে হবে, আর আমার ইন্টারভিউটা ছাপাতে হবে আমার ছবি সমেত। আরে সেটা তো অবশ্যই, আপনার মতো রেয়ার প্রফেশনের একজন মানুষ এমনিতেই ছবি দিয়ে ছাপাবো।
ও হ্যাঁ, আরেকটা কথা, ইন্টারভিউটা সম্ভব হলে কালকেই ছাপাতে হবে। ওকে, আর কোনো শর্ত আছে আপনার ম্যাম? হ্যাঁ, বাস একটা ছোট্ট শর্ত, যে আপনাদের হিন্দি, বাংলা, ইংরেজি 3টে কাগজেই ছাপতে হবে, ঠিক আছে? দেখুন ম্যাম, প্রথম শর্তটার জন্য আমি আপনাকে হ্যাঁ বলে দিতে পারি, কিন্তু বাকি দুটো শর্তের জন্য আমাকে একটু আমার সিনিয়রদের সঙ্গে কথা বলতে হবে। কিন্তু মনে হয় না কোনো প্রবলেম হবে, কারণ ওনারাও আপনাকে নিয়ে স্টোরি করার ব্যাপারে অনেকবার বলেছেন। ইনফ্যাক্ট আমাদের কাগজও খুব ইন্টারেস্টেড আপনাকে নিয়ে। থ্যাংক ইউ। আপনি তাহলে একটু কথা বলে আমাকে জানান। ওকে ওকে ম্যাম, থ্যাংক ইউ। বৌমনি, তোমার প্ল্যানটা একটু ক্লিয়ারলি বলবে আমাকে? মানে এই জন্যই তুমি ক্যাফে থেকে তাড়াতাড়ি চলে এলে? আরে ওর কার্ডটা তো বাড়িতে ছিল, ফোনে তো আমার নাম্বারটা নেই, কি করব, তাই তো বাড়ি এলাম। মানে তুমি চাইছো তোমার ইন্টারভিউটা দিয়ে ওদেরকে ধরতে, তাই তো? হ্যাঁ, আমি চাই আমার ইন্টারভিউটা ওদের কাগজে ছাপা হোক। ওরা যদি ছাপে খুব ভালো হয় জানিস, কারণ ওদের সার্কুলেশন সব থেকে বেশি। কমলেশ শিকদার আর ওর মা যেখানেই থাকুক না কেন, ওদের নজরে তাহলে খবরটা পড়বে। আর আমার ছবি দিয়ে যদি ছাপা হয় তাহলে তো ওদের নজর টানবে। আর যে করেই হোক ওদের টেনে আনতেই হবে। কিন্তু তোমার কি মনে হয় ওরা কাশিতে থাকতে পারে? আমার মনে হয় না। দেখ, কলকাতা শহরটা অনেক বেশি সেফ। এত বড় শহরে অনেক জায়গা আছে যেখানে এক বাড়ির লোক আরেক বাড়ির লোককে চেনেই না, কে কখন আসছে কে কখন বেরোচ্ছে কেউ খবরই রাখে না। কিন্তু ছোট জায়গায় সেটা সম্ভব নয়। তাই আমার ধারণা ওরা বেশি দূরে নয়, ধারে কাছেই কোথাও আছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে তুমি ইন্টারভিউতে কি এমন বলবে যাতে ওরা গর্তের থেকে বেরিয়ে আসবে? সেটা একটু ভাবতে হবে, সাজাতে হবে ঠিক করে, যাতে ওরা নিজেরাই চলে আসে আমার কাছে। এই মধুমিতা গুহর ফোন। হ্যালো, এই শাড়িটা পরো বৌমনি, আমি তো ভাবতেই পারছি না কাল তোমার ইন্টারভিউ ছাপা হবে, তাও ছবি সমেত, দারুণ লাগবে। কালকের খবরের কাগজের ফার্স্ট পেজে বৌমনির ছবি আর ইন্টারভিউ, আমি তো এখন থেকেই দেখতে পাচ্ছি। বড় বৌমা দেখো না, দেখো এই শাড়িটা পরো। হ্যাঁ, এই শাড়িটা পরো। এই না 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 না, এটা খুব ইচ্ছে। এদিকে এসো বৌমনি, এদিকে এসো, এদিকে এসো। আরে এদিকে এসো না, এই সর মিমি, এই যে এই শাড়িটা পরো। মনে আছে তোমার বিবাহ বার্ষিকীতে বর্দা দিয়েছিল, খুব সুন্দর লাগে। না 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 না, এটা তো মেজদি ভাইয়ের বিয়েতে পড়েছে। পুরনো শাড়ি পরে ইন্টারভিউ দেবে, অন্য দেখ। আচ্ছা কি শুরু করেছিস বলতো তোরা? মা, আপনিও কি শাড়ি নিয়ে পড়লেন? না না, কিছু শাড়ি টাড়ি বের করতে হবে না, ছাড়ো। এই, আমি কিচ্ছু পরবো না, বাড়িতে যেভাবে আছি সেভাবেই ছবি তুলবো। তোল, সব শাড়ি তোল, আমার রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে। বৌমনি, এই শাড়িটা পরে ইন্টারভিউ দিলে হবে না, তোমাকে একটা ভালো শাড়ি পরে চুল বেঁধে সেজে গুজে বসতে হবে ইন্টারভিউ দিতে। হ্যাঁ, নিপা ঠিক বলেছে। বড় বৌমা, এটা শুধু তোমার ব্যাপার না, এটা আমাদের বাড়ির সম্মানও জড়িয়ে আছে। মা, আমি ভাবছিলাম কি, আমি আর এই মিমি শোনা, চল না আমি আর তুই গিয়ে একটা বৌমনির জন্য ভালো শাড়ি কিনে আনি। না না, একদম না, কোথাও যেতে হবে না, একদম সময় নেই, ওরা এক্ষুনি এসে যাবে। ও এক্ষুনি এসে, আচ্ছা আচ্ছা আমি দেখছি, দাঁড়াও। এই তো এই শাড়িটা তো খুব ভালো। বৌমনি, তুমি এই শাড়িটা পরো না, আর সাজগোজ করাটা কিন্তু মাস্ট। এই শাড়িটা পরে সেজে গুজে তোমাকে বসতে হবে। এই বর্দি ভাই, আমরা কি পরবো? আমরা কিভাবে সাজবো? বল। তোরা সাজবি মানে? আরে ওরা তো আমার সাথে কথা বলবে, আমার ছবি তুলবে। না না বৌমনি, তোমার ইন্টারভিউ নেবে ঠিক আছে, আমাদেরও তো নিতে পারে, মানে আমাদের সবার ছবি তুলতে পারে। বলো মা, বলো। ওরে ভুলু সুন্দরী, ওরা শুধু আমার সাথে কথা বলবে, আমারই ছবি তুলবে, ঠিক আছে? এসবের কিচ্ছু দরকার নেই। এই নিপা, সব শাড়ি টাড়ি তোল। আচ্ছা কি শুরু করেছিস তোরা? হ্যাঁ, আমি কি বিয়ে বাড়ি যাচ্ছি? দেবো তো একটা ইন্টারভিউ। ওমা, সে কি কথা? কখন হলো জানতে পারিনি তো। এ সর্বনাশ, তাহলে ওরা আসবে কি করে? এ বাবা, এটা তো ঠিক হলো না, একদম ঠিক হলো না। ঠাম্মা, কারফিউ জারি হয়নি, ইন্টারভিউ, আর ওরা সবাই ঠিক সময় চলে আসবে, বৌমনির ছবিও তুলবে। তাই আমরা ঠিক করছিলাম বৌমনি কোন শাড়িটা পরবে, এটা ঠিক করেছি। দেখো শাড়িটা না, এটা বাজে, একদম বাজে। এই শোনো, মনে রাখবো, আমি বলছিলাম কি, তোমার ওই বিয়ের বেনারসিটা বেশ লাল টুকটুকে বেনারসি, তুমি সেইটা পরবে, কেমন? খুব ভালো লাগবে। কি হলো? ম্যাম একটু এদিকে ম্যাম। হ্যাঁ, ও এই লেন্সের দিকে। আরো ছবি লাগবে? দুটো প্লিজ। ঠিক আছে, ওকে
তাহলে আমরা শুরু করি। ঘরে চলো বড় বৌমা। বড়নাথ বউ কিরকম কটপট করে তাকালো দেখলে? এক্ষুনি বকে দেবে। চলো 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 ঘরে চলো। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে, খুব কঠিন কঠিন প্রশ্ন করবেন না কিন্তু। আরে না না, আমার প্রথম প্রশ্ন যে আপনি গোয়েন্দাগিরিতে কিভাবে এলেন? ইলাম মানে আসার সেরকম কোনো কথা তো ছিল না, খানিকটা হঠাৎ করেই বলতে পারেন। আসলে আমার মেজো জায়ের ভাই অরূপ রায়, ও আইপিএস অফিসার। অরূপের সবসময় মনে হতো যে গোয়েন্দাগিরিটা আমি খুব ভালো পারি। আসলে একটা ঘটনা ঘটে, তারপর থেকে অরূপ আমাকে ওর কেস ইনভেস্টিগেট করার জন্য বলে, ওর কেস সলভ করতে আমাকে সাহায্য করতে বলে, আর আমিও একটা কেস সলভ করে ফেলি। ব্যাস, তারপর থেকেই হয়ে গেলাম গোয়েন্দা। মানে গিন্নি কাম গোয়েন্দা। দেখুন, আমরা মানে মধ্যবিত্ত ঘরের বউরা অল্প বিস্তর সবাই কিন্তু গোয়েন্দা। মানে আমি আমার ক্ষেত্রেই বলতে পারি, আমার স্বামী ডক্টর পরিমল মিত্র দিনে 14 বার ওনার চশমাটা হারান, ওনার ইম্পর্টেন্ট ফাইল উনি খুঁজে পান না, সেটা আমি খুঁজে দিই। তাছাড়া আমার মেয়ে তার পেন্সিল বক্স কোথায় রাখে, অঙ্ক পরীক্ষার পর তার খাতাটা কোথায় লুকিয়ে রাখতে পারে, সেটা কিন্তু আমিই খুঁজে বার করি। এছাড়া আমার শাশুড়ি মা তার পায়ে ব্যথার মলমটা কোথায় রেখেছেন, আমার শ্বশুর মশাই দিনে অন্তত 3-4 বার ওনার পেনটা হারান, সেটাও কিন্তু আমিই খুঁজে দিই। এই সমস্ত খুঁজে বার করা তো আমাদের বাড়ির গিন্নিদেরই কাজ, তাই না? আমার বাড়ির লোকজন আসলে খুব এক্সাইটেড, কিছু মনে করবেন না প্লিজ। না, আপনার পরের প্রশ্নটা যাই। দূর বাবা, দিদিভাইটা এমন বড় বড় চোখ করে তাকালো, এটা শুনলে কি এমন ক্ষতি হতো? আরে সেটা তো আমারও বক্তব্য। ওই রিপোর্টার মহিলা নিশ্চয়ই আগের কেসগুলো নিয়েও জিজ্ঞাসাবাদ করবে, সেগুলো তো আমরা শুনতেই পারতাম, বলো। ওই জার্নালিস্ট মহিলা কি স্মার্ট! ইস, আমিও যদি ওরকম হতে পারতাম। এই চুপ কর তো, আমাদের বৌমনের ওর থেকে ঢের বেশি স্মার্ট, জানিস তো? দেখিস না সারাদিন কেমন চোর ডাকাত গুন্ডা এদের নিয়ে ডিল করে। বলো মেজবতী, আমি ঠিক বলেছি না? আরে ইন্টারভিউটাই তো মিস করে যাচ্ছি, কত প্রশ্ন করছে, দিদিভাইয়ের কত ছবি তোলা হচ্ছে, সবটা মিস করে গেলাম। এই আমরা সবাই মিলে কিছু আইডিয়া বার করতে পারি না? আইডিয়া? হ্যাঁ, কিরকম? সর্বনাশ করেছে। তুই কোথায় যাচ্ছিস? তুই গেলে কিন্তু বৌমনি এখন খুব বকবে। না না, আমি শুধু দেখবো ওরা কি করছে। কি করছে মানে? এই বর্দি ভাই, বৌমনি কি বলে তোর মনে আছে? না, কি? অতিথি হলো নারায়ণ, আর সেই নারায়ণকে আমি সেবা করব চা স্ন্যাক্স দিয়ে। হ্যাঁ, একদমই না, সেই মতলবে গিয়ে সব শুনবি, আমি যাব। মেজ বৌদি, এই বাড়িতে না বৌমনির পর সবচেয়ে ভালো চা আমি করি, তাই চাটা আমার করা উচিত, তাই না? না নিপা, চা আর স্ন্যাক্স এর ডিপার্টমেন্ট কিন্তু আমার, আর তাদের এই গরমের মধ্যে কেন তো এই যে দুদিকে সমান তালে সামলানো এবং ঘরে বাইরে প্রতিনিয়ত নিজের দক্ষতা প্রমাণ করা, অসুবিধা হয় না? আসলে আমার মনে হয় আমরা ঘরে কাজ করছি না বাইরে কাজ করছি সেটা বোধহয় বড় কথা নয়। বড় কথা হলো আমি যে কাজটা করছি সেটা ভালোবেসে করছি কিনা। আর সত্যি কথা বলতে কি, আমার কাজে আমার বাড়ির লোকেদের সাপোর্ট খুব আছে, সেই জন্যেই আমি খুব নিশ্চিন্ত হয়ে মাথা খাটিয়ে আমার কাজটা করতে পারি। কিন্তু আপনি যে ফিল্ডে কাজ করেন সেটা তো খুব রিস্কি। আপনার বাড়ির লোকজন আপনাকে নিয়ে টেনশন করে না? তা তো একটু করেনি। একটা কথা বলুন তো, আজকাল কোন কাজে রিস্ক নেই? একটু তো থাকবেই, তা বলে কি কাজ করব না? আমার শাশুড়ি মা তো ভীষণ চিন্তা করেন আমায় নিয়ে, তাছাড়া আমার শ্বশুর মশাই ঠাম্মা ওরাও চিন্তা করেন। আমি আমি ওদের আমার মতন করে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, এবার আসি আপনার অভিজ্ঞতার কথা। এ যাবৎ আপনার কাজের ক্ষেত্রে যা যা এক্সপিরিয়েন্সেস, ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্সেস, সেগুলো কি আপনি আমাদের পাঠকের সঙ্গে শেয়ার করবেন? হ্যাঁ, অবশ্যই। আয় মিমি, আয় মিমি, আয়। আরে এ তো এলাহি ব্যাপার। না না, সামান্য জল খাবার তো রাখো। হ্যাঁ প্লিজ খেয়ে নিন, আর এই চা প্লেটগুলো দাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, থাক না, ওরা ঠিক খেয়ে আছে, নেবে। আমি নিয়ে নেব। এখানে রাখলাম। হ্যাঁ ঠিক আছে।
আচ্ছা, আপনি বলছিলেন আপনার অভিজ্ঞতার কথা। দেখুন, অভিজ্ঞতা তো অনেক রকমই হয়েছে। ওই সুকন্যা মার্ডার কেসে বিখ্যাত সাহিত্য সম্রাট শেখর দত্ত, উনি তো সারা জীবন নিজের স্ত্রীর লেখাগুলো নিজের নামে চালিয়ে গেছেন, বড় বড় পুরস্কারও পেয়েছেন। হ্যাঁ, ওটা নিয়ে তো ভীষণ হইচই হয়েছিল, পরে ওনার যাবতীয় সম্মান কেড়ে নেওয়া হয়। হ্যাঁ, এছাড়া আমার আগের কেসটাই দেখুন না, বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট দর্শনা রায়, ওনার জামাই কিরকম দীর্ঘ পরিকল্পনা করে ওনাকে নৃশংসভাবে খুন করে। হ্যাঁ, কাগজে পড়েছি। তবে আমি এই মুহূর্তে যে কেসটা নিয়ে কাজ করছি সেটাও কিন্তু কিছু কম ইন্টারেস্টিং নয়। কিরকম? আপনারা তো কাগজে নিশ্চয়ই দেখেছেন ডক্টর কমলেশ শিকদারের দুর্ভাগ্যজনক মৃত্যুর খবরটা। হ্যাঁ, ওই ওনার গঙ্গায় বডি ভেসে উঠেছিল, কিন্তু ওটা তো অ্যাক্সিডেন্ট। হ্যাঁ হ্যাঁ, ওটাই। তবে এই কেসের অন্য একটা দিকের কথা আমি আপনাদের বলছি। ডক্টর কমলেশ শিকদার মারা যাবার পর আমরা জানতে পারি যে উনি মারা যাবার ঠিক 2 মাস আগে ওনার ইন্স্যুরেন্সের নমিনি বদলে ওনার স্ত্রী থেকে ওনার মাকে করেন। তবে অদ্ভুত ব্যাপার হলো যে আমার হাতে একটা উইল এসেছে। ওনার? হ্যাঁ, কমলেশ শিকদারের করা উইল। মারা যাবার কয়েকদিন আগেই উনি উইলটা করেছিলেন, আর তাতে উনি ওনার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি দিয়ে গেছেন ওনার স্ত্রী সুদেষ্ণা শিকদারকে। তাই নাকি? তাহলে এখন কি হবে? এখন হবে মানে আসলে কমলেশ শিকদার যেহেতু ঠিক মারা যাবার আগেই এই উইলটা করেছিলেন, সুতরাং যা করার উইল অনুযায়ী করা হবে। বাহ, বেশ ইন্টারেস্টিং তো। আচ্ছা, আপনি তো কেস সলভ করার সময় মানুষের সাইকোলজি নিয়ে ভাবেন, তাই না? তো এক্ষেত্রে কি ধরনের সাইকোলজি কাজ করছে বলে আপনার মনে হয়? এক্ষেত্রে আসলে ডক্টর কমলেশ শিকদার মারা যাবার আগেই সবকিছু ঠিক করে গিয়েছিলেন। উনি নিজেই চেয়েছিলেন ওনার স্ত্রী সুদেষ্ণা শিকদারকে সমস্ত সম্পত্তি দিয়ে যেতে। ডক্টর শিকদারের মা জোর করেছিলেন ডক্টর শিকদারকে এই নমিনি বদল করার জন্য। সেই জন্যই বোধহয় ডক্টর শিকদার গোপনে এই উইলটা করেন। আসলে কি জানেন তো, চোখের সামনে যেটা জল জল করে সেটা সবসময় সত্যি নাও হতে পারে। নকলকে অনেক সময় সত্যি বলে চোখের সামনে সাজিয়ে রাখা হয়। আমাদের কাজ এই সত্যি মিথ্যের ফারাকটাকে বের করা। না, সত্যি আপনার এই কাজে মেধা, বুদ্ধি, পরিশ্রম সব একই সঙ্গে লাগে। আর আপনি যে এই পেশায় অত্যন্ত দক্ষ সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। আর একটা জিনিস ভাবতে খুব ভালো লাগে জানেন তো, যে এতকাল ধরে বেশিরভাগ পুরুষরা এই পেশায় নিজেদের ট্যালি দেখিয়ে এসেছে, এখানে আপনি একজন মহিলা হয়ে এই পেশায় নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করে নিয়েছেন। এটা কম কিসের? এবার একটু খেয়ে নিন প্লিজ। নিন। এনে অরূপ, গরম গরম খেয়ে নে, রোজ তোর খেতে দেরি হয়ে যায়। আরে সে আমি খেয়ে নিচ্ছি, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, যে তোমার কি মনে হচ্ছে ওরা তোমার ফাঁদে পা দেবে? দেবে দেবে, নিশ্চয়ই দেবে। যদি কলকাতার বাইরে চলে গিয়ে থাকে তাহলে ওদের একটু সময় লাগবে, কিন্তু ঠিক আসবে, দেখে নিস। তুই একটা কথা ভেবে দেখ অরূপ, যার জন্য ওরা এত কিছু করলো, যখন দেখবে সবকিছু মাঠে মারা গেছে তখন তো দুঃখে ওদের আসতেই হবে না। ও, তোমাকে একটা কথা বলা হয়নি, যেটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আমি কথা বলে রেখেছি। ওরা বললো যে ওদেরকে কেউ যদি ফোন করে তুমি যেটা বলেছো ওরা ঠিক সেই কথাটাই বলবে। বাহ, খুব ভালো কথা। ও হ্যাঁ, সুদেষ্ণার বাড়ির ওপরে কিন্তু তোকে একটু নজর রাখতে হবে। মা ছেলে খুব একটা সুবিধের নয়, ওরা সুদেষ্ণার ক্ষতি করতে পারে। ও নিয়ে তুমি চিন্তা করো না, আমার লোক ওখানে রাখা আছে, ওরা এলেই ধরা পড়বে। খুব ভালো। এবার আমাদের অপেক্ষা শুরু, হাত পেতে বসে থাকা, কখন এসে ওরা ফাঁদে পা দেয় তার জন্যে।
পাতায় দিয়েছে খবরটা। ওহ, দেখি দেখি দেখি, এটাই তো নেই। আরে কি আশ্চর্য, তুমি কাগজটা নিয়ে নিলে কেন? পড়বো বলে বড়রাতের খবর বেরিয়েছে, আমি আগে পড়বো। মা, আপনি সকাল সকাল ওটা মোটেই ঠিক করেননি। ডাক্তার আপনাকে বলেছে আপনার ঘুমানোর দরকার। কাগজটা দিন, যান গিয়ে শুয়ে পড়ুন। আহাহাহা, আমি গিয়ে ঘুমিয়ে পড়ি আর তোমরা আগে খবরটা পড়ে নাও। নাই চলেগা, আমি আগে পড়বো। একদম না, কাগজটা প্রথমে আমি হাতে নিয়েছি, আমি পড়বো আগে। ও বাবা বলছি কাগজটা দাও না, আমি পড়ে না, শোনাচ্ছি। একদম না, বলেছি না আগে আমি পড়বো, প্রথমে আমি পড়বো। দেখি কাগজটা দাও তো, আমাকে দাও, আমাকে দাও। কাগজ কি পালিয়ে যাচ্ছে? আপনি পরে পড়বেন। হ্যাঁ না না না, হ্যাঁ বাসি খবর আমি পড়বো কেন? হ্যাঁ, তোর সব টাটকা খবর পড়বে, বড়রাতের ছবি আগে দেখবে আর আমার বেলায় পরে। ও ঠাম্মা শোনো না, বলছি কি তুমি মায়ের কথাকে পাত্তা দিচ্ছ কেন? মায়ের কথা কানে নিও না। এই যে কাগজটা আছে না, তুমি এটা আমাকে দাও, আমি পড়ে শোনাচ্ছি। কেন কেন কেন, আমি কি পড়তে পারি নাকি? যদি পড়ে শোনাবি? বাবা এই শোনো শোনো শোনো, সবাই শোনো, আমি এ বাড়ির বড়, আর বড় নাথ বউ আমার একার বড় নাথ বউ। তোদের তো কারো বড় নাথ বউ নয়, তাই তোরা শোন পারবি না, যা। বড় বৌমা আমারও একার, তাহলে কাগজটা আগে আমি পড়বো। হ্যাঁ আমি। না, 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 এই যে বড় নাথ বউ, শোনো না, তুমি এরা সব কালা জানো তো, সবাই কেউ শুনতে পায় না, আমি তোমাকে পড়ে শোনাচ্ছি, শোনো। শোনো না ঠাম্মা, তুমি বৌমনির ইন্টারভিউ বৌমনিকেই পড়ে শোনাবে? না আমি বলছিলাম কি, আমাকে একটু কাগজটা দাও না, আমি একটা জিনিস দেখে দিয়ে। কাভি নেই, আজকে যে আমার হাত থেকে কাগজ দেবে তার কান মুলে দেবো। দূর বাবা, যার জন্য এত ঘটা করে ইন্টারভিউ দিলাম, সেই খবরটা আদৌ ছেপেছে তো?